আকবরের ইনস্টাগ্রাম প্রোফাইলে লেখা আছে আকবর দি গ্রেট। এখন আকবর দি গ্রেট বলতে আমরা কি বুঝি? ভুবনজয়ী আকবর, সর্বকালের সেরা সম্রাটদের একজন আকবর। এখন আমাদের যে আকবর, তাকে নিয়ে কিন্তু আমরা 2020 সাল থেকে এই স্বপ্নটাই দেখতেছি যে সেও সত্যিই আমাদের আকবর দি গ্রেট হবে, ভুবনজয়ী একজন নেতা হবে। অলরেডি সেটা তো সে প্রুভ করেই আসছে। সে বাংলাদেশের ইতিহাসে একমাত্র গ্লোবাল ট্রফি, বৈশ্বিক কোনো ট্রফি, বিশ্বকাপ জিতে এনে দিছে। নেতা হিসাবে সেটা সে জিতে এনে দিছে। এখন এরপর থেকে আমরা আশায় বুক বেঁধেই যাচ্ছে। এবং এই জায়গাটায় বিসিবিরে অসংখ্য ধন্যবাদ যে বিসিবি আকবরের উপর থেকে এক মুহূর্তের জন্য বাজি ধরা বন্ধ করে নাই বা আশা করা বন্ধ করে নাই। সেই জিনিসটার ফলাফল আকবর দিচ্ছেন না কেন, এটা নিয়ে একটা হতাশা লোকেদের মধ্যে আছে। কিন্তু যে জায়গাটায় মূল দাবি তার কাছে, সেটা হচ্ছে ট্রফি জেতা, সেই কাজটা কিন্তু সে একেবারে মুড়ি মুড়কির মতো করে যাচ্ছে। গতকালকে সে তার স্বীকৃত ক্রিকেটে পঞ্চম ট্রফি জিতে ফেললো 2020 সাল থেকে। এই 4.5 বছর সময়ের মধ্যে, 4.5 বছর সময়ের মধ্যে টপ লেভেল স্বীকৃত ক্রিকেটে পঞ্চম ট্রফি জিতে ফেললো। এছাড়াও সে 5টা রানার আপ ট্রফির মালিক ক্যাপ্টেন হিসাবে। মানে এইটুকু ক্যারিয়ারে, এই 5-7 বছরের ক্যাপ্টেন্সি ক্যারিয়ারে সে কমপক্ষে 9টা বড় বড় টুর্নামেন্টের ফাইনাল খেলছে, যার মধ্যে 5টা সে জিতছে। কি ভয়ঙ্কর না ব্যাপারটা? ফলে ক্যাপ্টেন আকবরকে নিয়ে তো আমাদের কোনো রকম কোনো সন্দেহ কোনো কালে ছিল না, এখনো নাই। তারপরও আজকে একটু ক্যাপ্টেন আকবরের বিশেষত্ব বলবো, তার চেয়ে বেশি বলবো থামবে যেটা বলছি, যে সময় হয়ে গেছে, আর অপেক্ষা করার সময় নেই। বিসিবিকেও বলি, আকবরকেও বলি যে আমরা যা যা চাচ্ছিলাম, যে কারণে আমরা আকবরকে এতদিন লুকায় রাখছি, আমি বলবো লুকায় রাখছি, যে না, আকবরকে আমরা খুব বেশি এক্সপোজ আগেই করব না। আকবরকে আমরা জাতীয় দলে একবারেই ডাকবো, ডাকে তারে লম্বা সময় দায়িত্ব দেবো এবং ওই স্বপ্ন নিয়ে তার পেছনে থাকবো যে তুমি আমাদের আর একটা ট্রফি এনে দেবে। সেই সময়টা চলে আসছে। ট্রফি আনার সময় আসে নাই, আকবরকে এবার সামনে আনার সময় চলে আসছে। এখনই বলতেছি না এখনই নিয়ে জাতীয় দলে ক্যাপ্টেন করে দেন, কিন্তু সামনে আনতে হবে। এখন এখন জাতীয় দলে আস্তে আস্তে নিয়ে আসতে হবে এবং তার রেসপন্সিবিলিটি একটু একটু করে তারে বুঝাই দিতে হবে। সেই জায়গাটা আমি মূলত আলোচনা করবো যে কেন আমি মনে করতেছি সময় হয়ে গেছে। কেন ব্যাটসম্যান আকবরকে নিয়ে একটু দ্বিধা তো আমাদের ছিল, সেই দ্বিধাটা কি কারণে কাটলো সেটা একটু আজকে আলোচনা করব। দেখেন, শুরুতেই সবার জানা কথা একটু বলি, সেটা হচ্ছে যে ক্যাপ্টেন আকবর। ক্যাপ্টেন আকবরকে নিয়ে আমার মনে হয় না যে খুব বেশি আলোচনার সুযোগ আছে। একেবারেই আসলে আলোচনার সুযোগ থাকার কথা না। কারণ এই ছেলেটার আপনি ক্যাপ্টেন্সি যদি অনফিল্ড কখনো না দেখেন বা অফ ফিল্ড সে কি করে এটা যদি কখনো নাও শুনে থাকেন, তাও আপনি শুধু ট্রফি দিয়ে, যেটা বললাম, ট্রফি দিয়ে বুঝতে পারবেন যে ক্যাপ্টেন আকবর কি পারে। ধরেন গতকালকে সে টানা দ্বিতীয়বারের মতো এনসিএল টি-20 শিরোপা জিতছে ক্যাপ্টেন হিসাবে। এবং এখন পর্যন্ত আমাদের এনসিএল টি-20 হয়েছেই দুইটাই সে জিতছে রংপুর বিভাগীয় টিমের হয়ে। একটা বিসিএল জিতছে, একটা এনসিএল জিতছে, মানে 4টাই এখানে হলো। এর সঙ্গে একটা টি-20 বিশ্বকাপ জিতছে। 4.5 বছরের ক্যাপ্টেন্সির ক্যারিয়ার, এই সময় আপনি আর কি চান? এই সময় যা যা দায়িত্ব পাইছে প্রায় সবই জিতছে। এর পাশাপাশি আপনি মনে রাখেন যে সে এজ লেভেলের ক্যাপ্টেন্সি পাওয়ার পর 3টা ফাইনাল খেলছে এজ লেভেল টুর্নামেন্টের, তার মধ্যে এশিয়া কাপ ফাইনালও আছে। মার্জিনালি হেরে গেছে, তার মানে ওখানে 3টা রানার আপ ট্রফি আছে। এরপর সিনিয়র লেভেলে আসার পরে সে গত টপ এন্ড টি-20-তে, এবছর না গত বছর টপ এন্ড টি-20-তে কিন্তু এই বছরের চেয়ে শক্তিশালী সব দল খেলছিল এবং এবছরের চেয়ে দুর্বল দল নিয়ে বাংলাদেশ দল গেছিল, সেখানে সে গিয়ে রানার আপ হয়েছিল। এবছর হতাশাজনকভাবে বাংলাদেশ কি এক বিচিত্র কারণে ওখানে একটা সিনিয়র টিম পাঠাইছে, আকবরের টিম না পাঠায়, এবং সেই দল অষ্টম হয়ে ফিরছে। বুঝতেই পারেন তাহলে আকবরের কৃতিত্বটা কত। ক্যাপ্টেন হিসাবে এতগুলো ট্রফি জেতা, এতগুলো ফাইনাল খেলা, এইটা ফ্রিক না। শুধু আমি যদি বলি যে এটাই আপনি জেনে রাখেন, আর কিছু জানার দরকার নাই। সে অনফিল্ড কি করে, অফ দ্য ফিল্ড কিভাবে খেলোয়াড়দের মোটিভেট করে, এসব বাদ দেন। শুধু এই তথ্যগুলো, মানে 9টা টুর্নামেন্টের ফাইনালে ওঠা এবং 5টা ট্রফি জেতা, এটা তো ফ্লুক হইতে পারে না। ফলে এখানেই আসলে আকবরের প্রমাণ করার কথা শেষ। কিন্তু আমি আরেকটু যোগ করি যে আপনাদের তো কৌতূহল থাকে বা আমরাও যারা একটু ধারে কাছে যাওয়ার সুযোগ পাই, আমাদেরও বলতে ইচ্ছা করে যে ক্যাপ্টেন আকবরের গুণটা কি। ক্যাপ্টেন আকবরের গুণটা আমাদের একজন রিপোর্টার উৎস গতকালকে একটা ফেসবুকে বেশ লম্বা একটা লেখা লিখছে। তার ভিতরে সবচেয়ে বড় যে গুণটা লিখছে যে ক্যাপ্টেন আকবর যখন টিমের দায়িত্ব পায় তখন আসলে তারা বুকপিট থাকে না।
ও বুকপিট থাকে না এই শব্দটা লেখে নাই, কিন্তু অনেকটা এইভাবেই লিখছে যে ও কাউরে চেনে না। মানে ও যে এই লোকটা ওর ঘনিষ্ঠ বা এই খেলোয়াড়টা ওর কোনো কালে ঘনিষ্ঠ ছিল, এটা আপনি বুঝতে পারবেন না। ওর কাছে তখন একটাই বিচার হয় যে টিমের জন্য কে ভালো। এছাড়া কোনো ব্যক্তিগত সম্পর্ক, কোনো রকম ঘনিষ্ঠতা, কোনো কিছুর গুরুত্ব তার কাছে নাই। তাহলে কি সে মানবিক না? ভয়ানক মানবিক। কতটা মানবিক সেটা আবার আপনি ওর বিভিন্ন সময় টিমমেটদের সঙ্গে আলাপ করলে বুঝতে পারবেন। তানজিম সাকিব থেকে শুরু করে এই যে তানজিদ তামিম, এরা সবাই বলবে যে আকবর ভাই ইজ দ্য লিডার। আকবর ভাই লিডার থাকবে, সেই টিম আমরা বিশ্বজয় করব। এটা ওদের এক রকমের স্বপ্ন। তো এইগুলো মিলায় আপনি বুঝতে পারেন অনফিল্ড আকবরের ক্যাপ্টেন্সির মধ্যে কোনো ওই আমাদের সোহান সুলভ স্ট্রিট স্মার্টনেস ক্যাপ্টেন্সি না। ওটা খুবই পরিশীলিত ক্যাপ্টেন্সি, খুব হিসাবি ক্যাপ্টেন্সি। আপনি তাকে যে সে কিপিং করে বলে অনেকে তারা এমএসডির সঙ্গে মিলায়, মাহির সঙ্গে মিলায়, সে মাহির মতো ক্যাপ্টেন না। মানে আজগুবি ক্যাপ্টেন্সি করবে না। সে খুব 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 ক্যালকুলেটিভ ছেলে, খুব ক্যালকুলেটিভ ছেলে। বয়স মাত্র 23-24, কিন্তু ওর আপনি ক্যালকুলেশন দেখলে আপনার মনে হবে যে বোধহয় 50 বছর ধরে ক্যাপ্টেন্সি করে। খুব হিসাবি ছেলে। গতকালকে ফাইনালে মনে হয় 8টা না 9টা বোলার ইউজ করেছে। আপনার দেখলে মনে হবে এই তো সাকিবের মতো আরেক ফ্রিক, এ বোধ হয় 8-9 বোলার দিয়ে রেগুলার বল করাবে। না, কোনো কোনো দিন আছে 5টার বেশি একটাও বোলার ইউজ করবে না। ওরটা ফ্লুক, মানে পাগলামি না, ওরটা পুরোপুরি হিসাবে। অনফিল্ড ক্যাপ্টেন হিসেবে সে খুব হিসাবি ক্যাপ্টেন। আর অফ দ্য ফিল্ড সে হচ্ছে মানে আমোদ কিভাবে জোয়ার দিয়ে দেওয়া যায়, সে মাশরাফি না। অফ দ্য ফিল্ড সে হচ্ছে সবারই উস্কায় দিতে পারে। মানে পুরা আসরটা সে পেছন থেকে জমায়ে দিতে পারে, আসরের কখনো সামনে যাবে না। এই জিনিসটা আপনি আকবরের ওই ফটো সেশন দেখলে বুঝবেন। ট্রফি তো কম জিতলো না, ও এত ট্রফি, প্রত্যেকটার ছবি আছে, ছবিগুলো ফেসবুকে টোকে পেয়ে যাবেন। আমরাও একটু দেখাইতে থাকি। দেখেন কোনো একটা ছবিতে এতগুলো ট্রফি আপনি পাবেন না যে আকবর সামনে এসে ট্রফি ধরে দাঁড়ায় আছে। আকবর উৎস এখানে লিখতেছিল যে আকবরের এরকম কথা জিজ্ঞেস করলে আকবর বলে যে যারা বেস্ট তাদেরকে 11-এ খেলাইছে ঠিক আছে, কিন্তু যারা টিমে ছিল তারা কি বেস্ট না? প্রত্যেকে বেস্ট, প্রত্যেকে ক্যাপ্টেন। ক্যাপ্টেনেরও যতটুকু অধিকার ওই ট্রফিতে, তার চেয়ে বেশি অধিকার ওদেরকে। যে একটা ম্যাচও খেলে নাই তারও ওই অধিকার আছে। ফলে ক্যাপ্টেনের সামনে যাওয়াটা জরুরি না। জরুরি হচ্ছে প্রত্যেক খেলোয়াড়ের ওইটা ফিল করা যে দিস ইজ মাই ট্রফি। এই ফিলিংটা দিতে পারে কয়জন ক্যাপ্টেন? এই ফিলিংটা কয়জন ক্যাপ্টেন দিতে পারে? একটা বাচ্চা ছেলেকে নিয়ে কথা বলতেছি রে ভাই, আমার হাঁটুর বয়সী ছেলে, যদি ওকে জানো ওই দিন বলছে হাঁটু আর মানুষের বয়স একই। মানে আমার আসলেই আমার অর্ধেক বয়সী ছেলে। এই ম্যাচুরিটিটা যে শো করতে পারে, আমাদের তো এরকম ক্যাপ্টেন আমরা খুঁজতেছি বহুদিন ধরে, এরকম ক্যাপ্টেন। ফলে ক্যাপ্টেন্সি নিয়ে কখনো কোনো প্রশ্ন আকবরের ছিল না বলেই বিসিবি সেই 2020 সাল থেকে টানা আকবরের ওপরে বাজি ধরে যাচ্ছে। যখন যে টিমে আকবর থাকে, বিসিবির কর্তৃত্বের কোনো টিমে, আকবর ওখানে ক্যাপ্টেন্সি পায়। এইখানে বিসিবি সত্যিই ধন্যবাদ পাওয়ার যোগ্য। আকবর হচ্ছে খুব সিনিয়র মেম্বার টিমে থাকে, ন্যাশনাল টিমের সাবেক ক্যাপ্টেন এরকমও হয়, কিন্তু আকবরই ক্যাপ্টেন্সিটা পায়। এটা বিসিবি করে করে কারণ তার গ্রুমিংটা যেন নষ্ট না হয়। এই জিনিসটা খুবই ভালো। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে তার কিপিং। কিপিংয়ে আমি বলবো না যে সে দেশের সেরা কিপার, দেশের সবচেয়ে স্মার্ট কিপার। কালকে এই জিনিসটা আমার এক কলিগরে বলতেছিলাম, তো সে একটু অবাক হয়েছিল শুনে। দেশের সেরা না কিন্তু সবচেয়ে স্মার্ট, এটা কেমনে হয়? ব্যাপারটা একটু আসলে বুঝায় বলার দরকার যে কেন তাকে আমি বেস্ট মনে না করলেও স্মার্টেস্ট মনে করি। সেটা হচ্ছে গত বিপিএলে আমি একটা জিনিস খেয়াল করলাম, গত বিপিএলে সম্ভবত ওর টিমেই মৃত্যুঞ্জয় খেলছে, যে ওর পুরনো সৈনিক। কোনো একটা ম্যাচে হঠাৎ করে দেখলাম আকবর বেশ খানিকক্ষণ দাঁড়ায় কিপিং করতেছে। ইদানিং অনেক কিপারকেই দাঁড়ায় কিপিং করতে দেখি মাঝে মাঝে, বিশেষ করে শর্টার ফরম্যাটে এটা মাঝে মাঝেই করে। এবং তার মধ্যে সে মৃত্যুঞ্জয়ের কিছু একটা ইশারা করলো। ইশারা করছে বুঝছি, কি ইশারা করছে সেটা বুঝলে তো আমি মৃত্যুঞ্জয় হইতাম। তা তো আর বুঝি নাই। মৃত্যুঞ্জয় পরপর দুটো ব্লক হোল বল করে হঠাৎ করে একটা শার্প বাউন্স করেছে। বাউন্সারটা যেটা হলো ব্যাটসম্যানের যথারীতি ওপরে ব্লেডের উপরে লাগলো এবং বাউন্সারটা একটু উপর দিয়ে চলে যাচ্ছিল। নর্মাল সিচুয়েশনে ওটা ক্যাচ হওয়ার কথা না, কিপারের মাথার উপর দিয়ে চলে যাওয়ার কথা। কিন্তু আকবর যেহেতু দাঁড়ায় আছে, ফলে আকবর ওই জায়গায় দাঁড়ায় ওই জাম্পটা করতে পারছে, সেটার জন্য সে প্রস্তুত ছিল। সে অনায়াসে ক্যাচটা হাতে নিয়ে নিছে। পুরো ব্যাপারটার যে সায়েন্সটা, এটা তাৎক্ষণিক আমি বুঝতে পারি নাই। আমি তো মানে আগেও আপনাদের বলছি যে টেকনিক্যালি ওই লেভেলের ক্রিকেট বুঝে আসলে তো লেভেল 1-to-1 কোর্স করতে হতো। পরে বেশ পরে আমি সুব্রতার নেওয়া লিটনের একটা ইন্টারভিউ পড়লাম।
খুব বড় ইন্টারভিউ, গুরুত্বপূর্ণ ইন্টারভিউ। ওখানে লিটন বলতেছিল যে সে কুইন্টন ডি ককের কাছ থেকে একটা জিনিস শিখছে যে উইকেটের বাউন্স যদি রেগুলার থাকে তাহলে আসলে দাঁড়ায় কিপিং করাটা ভালো। তাহলে আপনি বোলারকে দিয়ে দু একটা এরকম বাউন্সার করায় হঠাৎ হঠাৎ ক্যাচ নিয়ে নিতে পারবেন। এই সুবিধাটা নেওয়া সম্ভব যদি আপনি খুব স্মার্টনেস দেখাইতে পারেন। দেখেন এই জিনিসটা বলে দেয় যে আকবরের যখন এটা দেখছি তখন তো লিটন এটা প্রেসে বলে নাই, সুব্রতারে বলে নাই। তার মানে আকবর এটা হয় ডিকক, লিটন বা কারো কাছ থেকে তো শিখছে, শিখে স্মার্টনেসটা সে ম্যাচে অ্যাপ্লাই করতে পারছে পারফেক্টলি। গত বিপিএলে আমি খুব কিনলি ওর কিপিং দেখছি, ওর ক্যাপ্টেন্সি তো দেখতেছি আজকে 5-6 বছর ধরে। গত বিপিএলে আমি দেখার চেষ্টা করলাম যে গত বিপিএলে তো কয়েকটা ভালো কিপার আমাদের কিপিং করতেছিল, বিশেষ করে সোহানের কিপিং দেখতেছিলাম, ওর কিপিং দেখতেছিলাম। তো সেই জায়গাটা আমি এখনো বলতেছি যে সে সেরা কিপার না। যেসব ডিসিশন সে নিতে পারে কিপার হিসাবে, ধরেন সে হঠাৎ করে অফ স্টাম্পের অনেক বাইরে গিয়ে দাঁড়ায়, এটা আপনার কাছে খুবই অড একটা ব্যাপার মনে হবে। এইটা কেন সে করলো? ওটা সে বোলারের সঙ্গে বোঝাপড়া করে কোনো একটা স্মার্ট মুভ নেয়, হয় ব্যাটসম্যানকে বিভ্রান্ত করে, না হলে সে আসলে আউট করেই জায়গায় আসে, আউট করে তারপরেই জায়গায় এসে দাঁড়ায়। স্টাম্পের উপর এসে দাঁড়ানো, এই জায়গাটায় আমি বলি যে এমএসডি ছাড়া, মাহি ছাড়া এইরকম ভাবে স্টাম্পের উপরে এসে স্টাম্পিং করার চেষ্টা, এটা খুব বেশি কিপার আপনাকে করে দেবে না। হ্যাঁ, সোহানও এটা করে। তো আমি সব মিলায় মনে করি কিপার ক্যাপ্টেন হিসাবে আকবরকে আসলে 100-তে আমরা 90-এর উপরে দেওয়া উচিত, 90-এর উপরে দেওয়া উচিত। ক্যাপ্টেন হিসাবে তো আমি 100-তে 100 দিব, কিপার হিসাবে হয়তো 80 দিব, কোনোভাবেই 80-র উপরে যাবে না। তো দুইটা মিলায় তো অ্যাভারেজ 90 পেয়ে যাবে। তার মানে টিমের গুরুত্বপূর্ণ মেম্বার না, গুরুত্বপূর্ণ মেম্বার না। আমরা তো 90-এর দশকে বসবাস করতেছি না। এখন তো ইয়ান হিলির যুগ নাই যে শুধু কিপিং দিয়ে বা শুধু ক্যাপ্টেন্সি দিয়ে, মাইক বিয়ারলির যুগও না, শুধু ক্যাপ্টেন্সি দিয়ে দলে থাকা যাবে না। আপনার মূল কাজ কি? এখন তো দলে আসলে মূল কাজ ব্যাটিং করা, ব্যাটে রান থাকতে হবে। আকবরের ব্যাটে কি রান ছিল না? এতকাল যে আকবরের জাতীয় দলে নেওয়ার জন্য কখনো পুশ করে নেই। আমি আকবরের প্রশংসা 2020 সাল থেকে করে যাচ্ছি, গত 2.5 বছর কন্টেন্ট করতেছি, আমি বোধহয় 5-6টা কন্টেন্ট আকবরকে নিয়ে করছি। কিন্তু কেউ আমাকে বলতে পারবে না, এই অভিযোগ করতে পারবে না যে আমি বলছি এখন আকবরকে দলে নিতে হবে। এই দাবি কখনো করি না। প্রত্যেকটা কন্টেন্টে বলছে আরেকটু সময় লাগবে, আকবরের এই টেকনিক্যাল ত্রুটিটা দূর হলেই চলে আসবে। সেটা শুধু আমি না, আমার ধারণা আকবরের সব হিতাকাঙ্ক্ষী ইনক্লুডিং আকবর, কেউ আমরা কখনো বলি না আকবরকে দলে নেন। আমাদের দলে আকবরের চেয়ে 10 গুণ টেকনিক্যাল ত্রুটিপূর্ণ খেলোয়াড় এই ন্যাশনাল টিমে আছে, কাউকে আইডেন্টিফাই করতেছি না। মানে এক সাইডে ছাড়া শট করতে পারে না, নির্দিষ্ট ধরনের বল ইনসুইঙ্গার হলেই শেষ, এরকম খেলোয়াড়রা আমাদের ন্যাশনাল টিমে খেলতেছে না। আকবরকে আমরা কেউ ওই জায়গাটায় দেখতে চাই না যে সামান্যতম ত্রুটি নিয়ে তুমি ন্যাশনাল টিমে আসো, 2 দিন পরে তোমার ব্যাটিং নিয়ে প্রশ্ন উঠবে, তোমাকে ড্রপ করতে হবে, তাহলে তো আমাদের পুরো পরিকল্পনাই ভেস্তে যাবে। যার উপরে আমরা এত ভরসা করতেছি, এই 5 বছর ধরে পরিকল্পনা করতেছি, এটা তো সামান্য কারণে এরকম বিপদ ঝুঁকিতে ফেলানো যাবে না। এই কারণে আমরা কেউ আকবরকে পুশ করিনি, আকবরকে নিয়ে এতদিন পর্যন্ত। অন্তত আমি আমার জায়গা থেকে কখনো বলি নাই যে আকবরকে দলে নেওয়ার সময় হয়ে গেছে। আজকে সেটা বলতেছি, আজকে বলতেছি কারণ হচ্ছে আমি দেখতে পাচ্ছি যে সূক্ষ্ম একটা ত্রুটির কারণে তাকে জাতীয় দলে চাচ্ছিলাম না, পুশ করতেছিলাম না, সেটা ঠিক হয়ে গেছে। সে খুবই মাস্টারির সঙ্গে সেই জিনিসটা সে আয়ত্তে নিয়ে আসছে। সেটা হচ্ছে ব্যাটে রান পাওয়াটা নিশ্চিত করা। সে বন্যার মতো রান করতেছে তা না, আবার আগে মোটেও রান করতো না তা না। আপনি শুধু রান সংখ্যা দিয়ে আমার এই আলোচনাটা ধরতে পারবেন না। আকবর 2021 সালেও রানের বন্যা করছে, আবার এই বছরও বিশাল কিছু রান করছে তা না। হ্যাঁ, এবারও সে এনসিএল টি-20 সেকেন্ড বোধহয় হাইয়েস্ট স্কোরার এবং 140-র ওপরে স্ট্রাইক রেট। আকবরের ব্যাটে রান সবসময় ছিল এবং স্পিন বল খেলায় এখন বাংলাদেশের সেরা ব্যাটসম্যান। এটা আপনাকে আমি লিখে দিলেও খুব একটা ত্রুটি হবে না। স্পিন বল খেলায় ওর ধারে কাছে কেউ নাই, খেলে তো 5-6 নম্বরে। স্পিন বল খেলায় যদি খুব ভালো হয় এবং ব্যাটে রান থাকে তাহলে আর কি চাই? না চাই সেটা হচ্ছে এই ধরনের খেলোয়াড়কে খুব দ্রুত প্রতিপক্ষ খুঁজে বের করার চেষ্টা করে তার দুর্বলতাটা কি। কারণ ও এমন গুরুত্বপূর্ণ একটা সময় যাবে যে ও ম্যাচ ডিসাইডার, 30 রান করবে, 19 রান করবে, 20 রান করবে, ওটা ম্যাচ উইনিং নক হবে অথবা ম্যাচ লুজিং কজ হবে। এই বোলারদের তো, এই ব্যাটসম্যানদের তো প্রতিপক্ষ খায় ফেলার চেষ্টা করবে, ফলে তারা বের করে ফেলবে খুব দ্রুত যে খুব জোরে বল করলে আকবর ওই বলটা একটু ভয় পায়, ব্যাকফুটে চলে যায়, ওই বলটা প্রপারলি খেলতে পারে না।
মানে সাধারণ পেস না, মিডিয়াম পেস না, মিডিয়াম পেসের মুভমেন্ট সহ আকবর দুর্দান্ত খেলে। বরং মিডিয়াম পেসে আপনি ওরে বের হয়ে যাওয়া বল দিবেন, দুর্দান্ত স্কোয়ার কাট করে দিবে বা অফের উপর দিয়ে মেরে দিবে, কোনো সমস্যা হয় না তার। কিন্তু সমস্যা হচ্ছে ডেল স্টেইন টাইপের পেসার যখন বল করবে এবং সেটা ভেতরে ঢুকবে, আকবর নার্ভাস ফিল করে। আকবর ওই বলটা ব্যাটে বলেই করতে পারে না। বেশিরভাগ ক্ষেত্রে আজ থেকে 6 মাস আগে আপনি দেখতেন আকবরের ক্ষেত্রে বাতাস পিটানোর মতো একটা ব্যাটিং করে। এটা যত না তার টেকনিক্যাল দুর্বলতা, আমি ফিল করতাম যে এটা আসলে মানসিকভাবে সে কোনো কারণে মাশরাফি সিনড্রোমে আক্রান্ত। যে মাশরাফি একসময় পেস বল খুব ভালো খেলতো, সে মাশরাফি ইনজুরিতে আক্রান্ত হইতে হইতে একটা সময় এসে পেস বল দেখলে খুব ভয় পেত। কোনো কারণে একবার এটা হয়েছিল, আমি জানি না সেই সাইকোলজিক্যাল রিজন কি, কোনো গল্প আছে কিনা এর পিছনে। যদি ওর সঙ্গে অনেক গল্প করছি, এটা শোনা হয় নাই, কারণ আমি টেকনিক্যাল দুর্বলতা নিয়ে একটা ছেলের সঙ্গে কথা বলবো যে এরকম টপ লেভেল একটা মানুষ, যতই আমার পছন্দের ছেলে ঘনিষ্ঠ ছেলে হোক, এটা তো শোভন না। এই জন্য এটা নিয়ে কখনো কথা বলি নাই, কিন্তু সবাই আমরা জানতাম যে এই দুর্বলতাটা তাকে কাটাতে হবে। আমি জানি না এই যে লম্বা একটা সময় ইংল্যান্ডে কাটায় আসলো, এই সময় সে এটা নিয়ে আলাদা করে কাজ করছে কিনা। তবে এই সময়ে এটা সমাধান হয়েছে এটাও আমি নিশ্চিত যে তা না। কারণ এর আগে গত এনসিআর টি-20 পর পর যখন একটা টি-20 খেলা হলো রংপুরে, কি খেলা ছিল ওটা, ওটা টিভিতে দেখছিলাম, মানে টি স্পোর্টস খেলাটা দেখাচ্ছিল। ওখানে আমি দেখছি সে পেস বোলারদের বেধড়ক পিটাচ্ছে। আচ্ছা, বাইরের কোন একটা দল আসছিল, কোন একটা দলের বিপক্ষে খেলা ছিল বোধহয়। তো যাই হোক, আমি তো রিকল করতে খুব কষ্ট হয় এইগুলা। রংপুর বা রাজশাহী ভেন্যুতে খেলা ছিল বাইরের কোনো একটা দলের বিপক্ষে। আকবর একটা 80-র কাছাকাছি ইনিংস খেলছিল এবং পেসারদের দেখছিলাম বেধড়ক পিটাচ্ছে। মানে ওই সময় আমার বোঝা হয়ে গেছে যে সে অনেকটাই কাজের পথে আগায় গেছে। এবার এনসিএল টি-20-তে তার ব্যাটিং যতটুকু দেখছি আমি বুঝছি যে সে ওই যে বললাম সময় হয়ে গেছে, এটা সে করে ফেলছে। এর মধ্যে সে ইংল্যান্ডে ওই সময়টা লম্বা সময় কিন্তু মাঝে আপনারা দেখছেন যে আকবর কোনো আলোচনা ছিল না, টুকটাক টিম হয়েছে, আকবর কোথাও নাই। এমন না যে বিসিবি তারে বাদ দিয়ে দিছে, সে নিজেই ইংল্যান্ডে চলে গেছিল। ইংল্যান্ডে গিয়ে দুটো কাজের জন্য গেছিল বলে আমি অনুমান করি। একটা হচ্ছে যে সে একটু সম্ভবত মানসিক জগতে একটু কাজ করতে চাচ্ছিল নিজেরে নিয়ে, একটু সবকিছু দূরে থাকা, একটু নতুন করে রিথিঙ্ক করা। এটা সবাইকে মাঝে মাঝে করতে হয়, সব খেলোয়াড়ের বা সব প্রফেশনালের উচিত মাঝে মাঝে ওই যে এটারে বলে হচ্ছে সিট ব্যাক, একটু পিছায় বসা, বসে আরেকবার ভাবা, সবকিছু রিস্টার্ট করা। সেটা হলো সঙ্গে ওখানে সে কিছু মাইনর ম্যাচ খেললো, খেলার ফলে কিনা জানি না, কিন্তু এনসিএল টি-20-তে দেখে বুঝলাম যে তার ওই ত্রুটিটা পুরোপুরি দূর হয়ে গেছে। এর মানেই না যে আকবর এখন ম্যাচে নামলে ছক্কা আর ছক্কা, ভাবিদের ভাষায় ছক্কা আর ছক্কা তারা সে হয়ে গেছে, তা না। সে আগের মতোই খেলবে, আগের মতোই প্রচুর রান করবে, ভালো স্ট্রাইক রেটে রান করবে, আপনাকে ম্যাচ ফিনিশ করে দিয়ে আসবে। কিন্তু তার ত্রুটি খুঁজে পাইতে প্রতিপক্ষের একটু কষ্ট করতে হবে আরো বেশি। হঠাৎ করে আকবরের যে দুর্বল বানায় ফেলা যাবে, ওইটা আর সহজে ঘটবে না। ফলে আমি এখন কল করব যে এখন আসলে আকবরকে আমাদের জাতীয় দলের দরকার। কার জায়গায় দরকার, কারে বাদ দিয়ে দরকার, এসব আলোচনার মঞ্চ এটা না। আকবর হচ্ছে সেই ছেলে যাকে আপনার যখন দরকার বুঝে ফেলবেন তখন আপনার দলে নিতে হবে। আগে সিদ্ধান্ত নেবেন আমি নিব, কার বদলে নিব সেটা পরের আলোচনা, সেটা নির্বাচকদের দায়। এখন জাতীয় দলে তাকে নিতে হবে, মঞ্চটা রেডি হয়ে গেছে। আগেও একবার জাতীয় দলে ডাক পাচ্ছিল, খেলা হয় নাই। এবার জাতীয় দলে পার্মানেন্টলি তাকে ডাকতে হবে। ডাকার পরে রাতারাতি যে এটা অস্ট্রেলিয়ানরা হলে তাই করতো, যে ওকে ডেকে বলে দেওয়া যে তুমি ক্যাপ্টেন। এটা অস্ট্রেলিয়ানরা তো এ কাজ করছে, একাধিকবার করছে, যে অভিষেক ম্যাচের থেকেই ক্যাপ্টেন্সি করতে হয়েছে, তারা ওভাবে ক্যাপ্টেন হিসেবে গ্রুম করছে। এটা নিয়ে তাদেরও কনফিউশন নাই, টিমে যারা খেলতেছে তাদেরও কনফিউশন নাই। আর আমাদের সুবিধা হচ্ছে আমাদের টিমে এখন যারা খেলে অধিকাংশই আকবরের আন্ডারে আগে খেলছে, কোনো এক তো লম্বা সময় খেলছে এজ লেভেলে যারা খেলছে, আর সিনিয়র যারা আছে টুকটাক মানে হচ্ছে একটু সিনিয়র, তারাও কোনো না কোনো জায়গায় খেলছে ওর আন্ডারে। ফলে ওইগুলা ক্রাইসিস হবে না, একটু সময় দিয়ে তারপরে ক্যাপ্টেন্সি দিয়ে দেওয়া। এখন কথা হচ্ছে পৃথিবীর কোনো কিছু তো গ্যারান্টেড না। আজকে যে এইভাবে বলতেছি, পৃথিবীতে এরকম বাজি ধরে বড় করা, গ্রুম করা খেলোয়াড় সিনিয়র লেভেলে এসে ঢাহা ফেল করা, এরকম নজিরেরও অভাব নাই, একদমই কোনো অভাব নাই। এরকম বহু কেস পৃথিবীতে আপনি পাবেন, যে একটা খেলোয়াড়ের পিছনে একটা বোর্ড, একটা সোসাইটি, একটা পুরো খেলোয়াড় গ্রুপ সবাই মিলে বাজি ধরছে, গ্রুম করছে, ফাইনালি রেডি মনে করছে, স্টেজে গিয়ে দিনের পর দিন পারফর্ম করতে পারে নাই। এরকম আমাদের দেশেও করছে, কারণ নাম না বলে, কিন্তু এটা খুব স্বাভাবিক কেস। এটাতে হতাশও হবেন না, বা আর কাউরে নিয়ে এরকম করবো না এরকমও করা যাবে না। হতে পারে যে আকবর শুরুতে ফেল করলো, আবার কাম ব্যাক করলো, করে পাশ করলো।
হতে পারে আকবর পুরোপুরি ফেল। এই যে বিশাল কর্মযজ্ঞ হলো 2020 থেকে পুরোটা পানিতে চলে গেল। আকবর একদম ফেল করলো, ক্যাপ্টেন হিসাবেও ফেল করলো। এই যে যত গুণ বলতেছি, কিচ্ছু দেখা গেল না মাঠে, ব্যাটের রান নাই, আকবর কিচ্ছু, পুরো হতাশ করলো। এটা পৃথিবীতে হয়, এইটুকু আপনাকে মেনে নিতে হবে। তখন বলা যাবে না দাদা এই আকবররা নিয়ে আপনি বড় বড় কন্টেন্ট বানাইছেন, এই লিপু বাইরে বলা যাবে না, এই আপনারা বা নানু বাইরে বলা যাবে না, বোর্ডে বলা যাবে না যে আপনারা এর পিছনে এত সময় দিচ্ছেন। ভাই একটা প্রসেস, এইটা হচ্ছে প্রসেস। আপনার প্রসেসে বিশ্বাস রাখতে হবে। প্রসেসের রেজাল্ট অনেক সময়, অর্ধেক সময়ই হয়তো খারাপ আসবে, আপনি প্রসেসের আউটপুট ঠিক পাবেন না। অনেক সময় হয় না, সারা বছর দারুণ পড়াশোনা করে আপনি গিয়ে ফেল করছেন, তার মানে কি আপনি পড়াশোনা বন্ধ করে দেবেন নাকি পরীক্ষা দেওয়া বন্ধ করে দেবেন? দুটা কোনোটাই করা যাবে না। আবার পড়াশোনা করে আবার পরীক্ষা দিতে হবে, এইটাই জীবনের বৈশিষ্ট্য। ফলে আকবরের এখন পরীক্ষা দেওয়ার টাইম চলে আসছে। যথেষ্ট পড়াশোনা হয়েছে, তার সঙ্গে যারা পড়াশোনা শুরু করছিল তারা বহুত দুর্বলতা নিয়ে অনেক দূর আগায় গেছে, কয়েকবার করে বিসিএস দিয়ে ভাইবা পর্যন্ত যাইতে পারতেছে না। আমার ধারণা সে বিসিএস এর জন্য পুরোপুরি রেডি, আর সে ওখানে গেলে আরো অনেকেই ভাইবায় পাস করে যাবে। যখন তারা দেখবে লিডার চলে আসছে, তারাও তাদের সেরাটা দেওয়ার জন্য অপেক্ষা করবে। আপাতত আকবরের জন্য অপেক্ষা করে, আমি বলি আমি অপেক্ষা করতেছি, নির্বাচকরা দয়া করে আর অপেক্ষা করেন না, অপেক্ষার পালা এবার শেষ করেন। এতদিন পর্যন্ত ব্যাপারটা আমরা সবাই এনজয় করছি যে কতটা ধৈর্য আমরা দেখাইতে পারি আকবরকে নিয়ে, আর কিন্তু ধৈর্য দেখানো যাবে না। এইটা খুব ইমিডিয়েট ইফেক্টে আকবরকে জাতীয় দলে নিতে হবে। কারণ মানুষের ফর্ম সারা জীবন একরকম থাকে না, এবং যদি ফ্রাস্ট্রেশন ঢুকে যায়, যেটা আকবরের ভিতরে ঢোকার খুব সম্ভাবনা ছিল কিন্তু ঢোকে নাই, হয়তো আমি আশা করি ঢোকে নাই, সেটা হচ্ছে ওর আন্ডারে খেলা প্রায় সবাই ন্যাশনাল টিমে এস্টাবলিশ হয়ে গেছে। এখন হইতে পারতো যে আকবর ধরে নিত যে আমার আসলে হচ্ছে না, সেটা যে হয় নাই, তার ভিতরে ঢুকে নেই, এই নিশ্চয়তা আমি আপনাকে দিচ্ছি না, কিন্তু অ্যাটলিস্ট সে সেটা তার ব্যাটে কা পারফরমেন্সে প্রভাব পড়তে দেয় নাই, অথবা সে একদমই ওটা ঢুকতে দেয় নাই, যেটাই হোক। কিন্তু এখনো যদি আপনি তাকে টিমে না নেন, সে তো হতাশ হয়ে যাবে। তখন আপনি আবার 2 বছর পরে যখন খোঁজার চেষ্টা করবেন, দেখবেন আকবর হারায় গেছে। তখন এই সব রূপকথারে আপনার একবার আজগুবি মনে হবে। সেরকম দিন না আসুক, আকবরের জন্য প্রার্থনা, বাংলাদেশের ক্রিকেটের জন্য প্রার্থনা। খুব দ্রুত আকবর দি গ্রেট দেখার অপেক্ষায় রইলাম। সবাই ভালো থাকবেন।